নমস্কার। এখনকার পড়ানোর টপিক হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এই অ্যারোমেটিক হাইড্রোকার্বনে টার্মটাকে যদি একটু এক্সপ্লেন করি, হাইড্রোকার্বন মানে হাইড্রোজেন আছে এবং কার্বন আছে। অ্যারোমেটিক হওয়ার জন্য হুকেল সাহেবের একটা রুল ছিল। কী ছিল হুকেলস রুল? নাম্বার 1 হলো 4n+2 নাম্বার অফ পাই ইলেকট্রন থাকতে হবে অ্যারোমেটিক হতে গেলে। নাম্বার 2 রিং হতে হবে। নাম্বার 3 আমার কাছে প্লানার হতে হবে। প্লানার মানে কি? মানে হয় ডবল বন্ড, নয় মাইনাস চার্জ, নয় প্লাস, নয় ফ্রি র্যাডিক্যাল, অথবা কারোর লোন পেয়ার থাকতে হবে এই রিংয়ের ইচ মেম্বারে, মানে প্রতিটা মেম্বারে। এই হুকেলস রুলের যদি এই তিনটে পয়েন্টকে স্যাটিসফাইড করে, তখন আমরা বলতে পারি কম্পাউন্ডটাকে অ্যারোমেটিক কম্পাউন্ড। যেমন এখানে এক্সাম্পল আকারে প্রথম কম্পাউন্ডটা নেওয়া হয়েছে। ডবল বন্ডের জন্য কটা ইলেকট্রন হয়? 2 ইলেকট্রন হয়। এখানেও ডবল বন্ড আছে, মানে 2 ইলেকট্রন। আর এখানে মাইনাস চার্জ আছে, মাইনাস চার্জের জন্য 2 ইলেকট্রন হয়ে থাকে। তাহলে এই কম্পাউন্ডটায় টোটাল কতগুলো পাই ইলেকট্রন হচ্ছে? 2, 4, 6, মানে 6খানা পাই ইলেকট্রন হচ্ছে। এবার দেখো, তোমাকে যে 4n+2 রুল বলেছি, এই 4n+2 রুলে এর জায়গায় 1 বসালে তোমার 6 হয়ে যাচ্ছে। তার মানে 4n+2 রুলটা স্যাটিসফাই করছে। 2 নম্বর দেখো, এই কম্পাউন্ডটার দিকে তাকিয়ে দেখো, এটা একটা রিং কম্পাউন্ড, রাইট? রিং কম্পাউন্ড, তার মানে এটা একটা রিং। 3rd নম্বর হলো প্লানার। তুমি প্রতিটা কার্বনের দিকে চলে এসছো, দেখো প্রতিটা কার্বনের দিকে তাকালে অবজার্ভ করবে যে হয় ডবল বন্ড, মানে প্লানার হতে গেলে এইগুলো থাকতে হবে। এগুলোর মধ্যে দেখো কিছু না কিছু রয়েছে, তার মানে ইট ইজ অলসো প্লানার। তাই এই জিনিসটাকে বলবো অ্যারোমেটিক কম্পাউন্ড। এই অ্যারোমেটিক কম্পাউন্ড তোমার কাছে রয়েছে অ্যাডিশনালি হাইড্রোকার্বন। মানে তুমি যদি এগুলোকে তো জাস্ট এরকম করে রাখা আছে, তুমি যদি কার্বন এবং প্রতিটা কার্বনে যটা করে হাইড্রোজেন হয় 4 ভ্যালেন্সি মেকআপ করবার জন্য দাও, দেখতে পাবে কার্বন আছে এবং হাইড্রোজেনও আছে, তাই এটাকে হাইড্রোকার্বন বলতে পারি। লাইকওয়াইজ ন্যাপথলিনের ক্ষেত্রে চলে এসো, দেখো কটা বন্ড আছে? 1, 2, 3, 4, 5টা ডবল বন্ড আছে, মানে 5 × 2 10টা ইলেকট্রন। একটা ডবল বন্ডের জন্য 2 করে পাই ইলেকট্রন থাকে, জানি তো। 4n+2 রুলে এর জায়গায় 2 বসালে দেখো 10 হয়ে যাচ্ছে, তার মানে 4n+2 রুলটা মেনে চলছে। নাম্বার 2 তাকিয়ে দেখো, এটা একটা রিং কম্পাউন্ড, তার মানে এটা একটা রিং। নাম্বার 3 তুমি দেখো কম্পাউন্ডটা প্লানার, প্রতিটা কার্বনের দিকে তাকিয়ে দেখো, হয় ডবল বন্ড রয়েছে, দেখো ডবল বন্ড রয়েছে, দেখো প্রতিটা কার্বনের দিকে দেখো ডবল বন্ড আছে, তার মানে এটা প্লানার। তার মানে বলতে পারি এই যে কম্পাউন্ড ন্যাপথলিন, এই কম্পাউন্ডটা বেসিক্যালি একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন, রাইট? এই অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে আজকে আমাদের পড়াশোনা। তার মধ্যে যেটাকে আমরা ফোকাস করব সেটা হলো বেনজিন। প্রথমে দেখবার চেষ্টা করছি বেনজিন নিজে একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। দেখো বেনজিনের স্ট্রাকচার এইটা, রাইট? যদি এই স্ট্রাকচারটার দিকে তাকাও, কটা ডবল বন্ড আছে বলো তো? 3টে ডবল বন্ড আছে, মানে 3 × 2 মানে 6টা পাই ইলেকট্রন আছে। এই 6টা পাই ইলেকট্রন 4n+2 রুলে এর জায়গায় 1 বসালে স্যাটিসফাই হচ্ছে। নাম্বার 2 এই যে স্ট্রাকচারটা এঁকেছি, এটা একটা রিং কম্পাউন্ড, দেখো এটা একটা রিং কম্পাউন্ড। নাম্বার 3 প্রতিটা কার্বনের দিকে চলে আসো, দেখো ডবল বন্ড বা কিছু না কিছু রয়েছে, তার মানে ইট ইজ এ প্লানার কম্পাউন্ড, রাইট? 3টে পয়েন্ট স্যাটিসফাই করছে, তার মানে বলতে পারি বেনজিন নিজে একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। ওকে, বেনজিন নিজে একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। এখন এই বেনজিনের স্ট্রাকচারটার দিকে যদি আমরা তাকাই, এই ডবল বন্ডগুলো এমনভাবে রয়েছে
এই ডবল বন্ডগুলোকে এই বন্ডটা এইখানে আসতে পারে, এই বন্ডটা এইখানে আসতে পারে, এই বন্ডটা এইখানে আসতে পারে, যেটাকে আমরা রেজোন্যান্স বলি। মানে সাইকেল স্ট্যান্ডে অনেক সময় সাইকেলটা ফেলে দেওয়ার মতন ব্যাপারটা হচ্ছে। ডবল বন্ডগুলো কি হতে পারে, তার না পজিশনটা শিফট হতে পারে, যেটাকে রেজোন্যান্স বলি। তাহলে রেজোন্যান্স করলে এর পরের স্ট্রাকচার কেমন দেখতে হচ্ছে, দেখো এই বন্ডটা এইখানে এসে তার মানে এখানে বন্ড হবে, এই বন্ডটা এইখানে এসে তার মানে এখানে বন্ড হবে, এই বন্ডটা এইখানে গেছে তার মানে এখানে বন্ড হবে। এই যে তুমি স্ট্রাকচারটা পেলে, এই স্ট্রাকচারটাকে তুমি আবার রেজোন্যান্স করতে পারো, আবার রেজোন্যান্স করতে পারো, আবার রেজোন্যান্স করলে আবার এইখানে আসবে। এবার দেখো এই যে ডবল বন্ডের যে ইলেকট্রনগুলো রয়েছে, সেই ইলেকট্রনগুলো প্রচণ্ড স্পিডে, কারণ ইলেকট্রন মারাত্মক স্পিডে রোটেট করে, সেরকম স্পিডে রেজোন্যান্স করছে। অনেকটা তোমার ঘরের পাখার দিকে তাকিয়ে ব্লেডের দিকে তাকাও, পাখার ব্লেডগুলো যদি প্রচণ্ড স্পিডে ঘোরে তখন কেমন দেখতে হয়, একটা গোল সাইন মনে হয়। তাই জন্য এই জিনিসটাকে, বেনজিনের এই জিনিসটাকে অনেক সময় অনেক জায়গায় দেখবে এইরকম গোল সাইন দিয়ে দেওয়া হয়, এরকম গোল সাইন দিয়ে দেওয়া হয়। ওকে, বা জিনিসটাকে আমরা এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি। তাই আমরা যখন রিয়াকশন করব বেনজিনকে এইভাবে কিন্তু রিপ্রেজেন্ট করব। ওকে, তাই যদি তুমি তাকাও বেনজিনের দিকে, যদি তাকাও বেনজিনের এই বন্ডগুলোর মধ্যে ডিস্টেন্স দেখতে পাবে। বন্ড ডিস্টেন্স আলাদা মনে হতে পারে, কারণ তুমি জানো ডবল বন্ড ছোট হয়, স্মল হয়, আর সিঙ্গেল বন্ড কি হয়, লার্জ সাইজের হয়, তাই তো। কিন্তু এই বেনজিন কম্পাউন্ডটা এত স্পিডে নিজেদের মধ্যে রেজোনেন্সটা করে যে জিনিসটা পরবর্তীকালে স্ট্রাকচারটা এইটা থেকে এইরকম স্ট্রাকচার গেন করে, আবার এরম থেকে, যেটা একটু আগে তোমাকে বলেছি, আবার এইটা থেকে এই স্ট্রাকচার পায়। তাই এই বেনজিনের রেজোনেন্স হাইব্রিডটা এইরকমভাবে লেখা হয়ে থাকে। এবং ডবল বন্ড ছোট, সিঙ্গেল বন্ড বড় মানছি আমি, কিন্তু এত স্পিডে রেজোনেন্স করে এই বন্ডগুলো ডবল আর সিঙ্গেল বন্ডের মাঝামাঝি চলে আসে, মানে বন্ড ডিস্টেন্স অলমোস্ট সেম থাকে, অলমোস্ট সেম থাকে। কারণটা বুঝতে পেরেছ? কারণটা আরেকবার বলছি, ডবল বন্ড ছোট হয়, সিঙ্গেল বন্ড বড় হয়, কিন্তু যদি ডবল আর সিঙ্গেল আকারে থাকে, কিন্তু এ তো রেজোন্যান্স করে একবার এই স্ট্রাকচার, একবার এই স্ট্রাকচার পাচ্ছে, আবার এই স্ট্রাকচার পাচ্ছে। তা তুমি কোনটাকে ডবল বলবে? যেমন দেখো এটাকে ডবল বললে, আবার রেজোন্যান্স করে এখানে দেখো সিঙ্গেল হয়ে গেছে, আবার এটাকে সিঙ্গেল বলবে, খানিকক্ষণ মধ্যে ডবল হয়ে গেছে। তার মানে রেজোন্যান্সের জন্য আলটিমেটলি বেনজিনের কার্বন কার্বন বন্ড ডিস্টেন্সগুলো অলমোস্ট সেম দেখতে পাই। তার কারণ হলো এই বন্ডগুলো না ডবল বন্ড না সিঙ্গেল বন্ড, সিঙ্গেল এবং ডবল বন্ডের মাঝামাঝি থাকে বলে আমরা বন্ড ডিস্টেন্সটা অলমোস্ট সেম দেখতে পাই। এবার আমরা আসছি বেনজিনকে তুমি কি করে প্রিপারেশন করবে ল্যাবরেটরিতে। 3 মোল অ্যাসিটিলিনকে আয়রন টিউবের মধ্যে রাখলে বেনজিন তৈরি হয়ে যায়। কিভাবে তৈরি হয় দেখো, 3 মোল অ্যাসিটোনকে আমি এরকমভাবে নিচ্ছি, 1 মোল নিলাম, আর 1 মোল নিলাম, এবং থার্ড মোলটাকে এরকমভাবে নিলাম, 3 মোল অ্যাসিটোন নিলাম, ঠিক আছে। এই জিনিসটাকে আয়রন টিউবের মধ্যে রাখা হয়েছে হাই টেম্পারেচারে। তখন কি হয় বলতো, এই যে ট্রিপল বন্ডটা, এই ট্রিপল বন্ডের এই বন্ডটা গিয়ে এই কার্বনের কাছে চলে আসে। অনেকটা সাইকেল স্ট্যান্ডে একটা সাইকেলকে ধাক্কা দেওয়ার মতন, একটা সাইকেলকে ধাক্কা দিলে কি হয়, পরেরটা পরে, তারপরেরটা পরে, তারপরেরটা পরে, না? তো এই ট্রিপল বন্ডের এই বন্ডটাকে এই কার্বনে চলে আসে, আবার এই ট্রিপল বন্ডটা এসে এই কার্বনে এসে অ্যাটাক করে, আবার এই ট্রিপল বন্ডটা গিয়ে এই কার্বনে গিয়ে অ্যাটাক করে। বুঝতে পেরেছো? তার মানে একটু ভালো করে তাকিয়ে দেখো জিনিসটা কি হলো। এই ট্রিপল বন্ডটা এখন ট্রিপল বন্ড নেই, এখন কি বন্ড আছে, ডবল বন্ড আছে। তার কারণ কি, এই বন্ডটা গিয়ে এখানে অ্যাটাক করেছে। তাহলে এই বন্ডটা গিয়ে অ্যাটাক করার সময় এর সঙ্গে এই কার্বনের একটা কি বন্ড হয়েছে, সিঙ্গেল বন্ড হয়েছে। বুঝেছ? আবার দেখো এই ট্রিপল বন্ডটা এখন কি বন্ড, ডবল বন্ড, কারণ একটা বন্ড গিয়ে অ্যাটাক করেছে। এই অ্যাটাক করার সময় এই বন্ডটা কি বন্ড হয়েছে, সিঙ্গেল বন্ড হয়েছে, সিঙ্গেল বন্ড হয়েছে। আবার এই ট্রিপল বন্ডটা এখন ডবল বন্ডে আছে, তাই তো। এই বন্ডটা গিয়ে এখানে অ্যাটাক করেছে,
তো এই জিনিসটাকে দেখো একটু সুন্দরভাবে যদি আঁকি, দেখো বেঞ্জিনের স্ট্রাকচার কিন্তু বেসিক্যালি তার কিন্তু বেঞ্জিনের স্ট্রাকচার 6টা কোণে 6টা কার্বন রয়েছে এবং প্রতিটা কার্বনে হাইড্রোজেন রয়েছে। সো এইটা বেঞ্জিনের স্ট্রাকচার, রাইট? সো এইভাবে আমরা অ্যাসিটিলিন থেকে বেঞ্জিন পেতে পারি। এছাড়া আমার কাছে ডিকার্বক্সিলেশন রিয়াকশানে আমরা পেতে পারি। ডিকার্বক্সিলেশন কাকে বলে আগে প্রথম বুঝতে হবে। ডিকার্বক্সিলেশন বলে যদি তোমার কাছে COOH গ্রুপ থাকে, তুমি যদি NaOH দাও প্রথমে, কি হবে বলো তো? NaOH দিলে এই OH মাইনাসের সঙ্গে হাইড্রোজেনটা জল বার করে নেবে, তার মানে জল বেরিয়ে যাবে। আর কি পড়ে থাকবে জিনিসটায়? আর জিনিসটায় পড়ে থাকবে C+O থাকবে আর তার সঙ্গে সোডিয়ামটা থেকে থাকবে, ঠিক আছে? আবার যদি এই রিয়াকশানটার মধ্যে তুমি NaOH দাও আর CaO দাও, তখন কি হবে? এইখান থেকে এই পুরো জিনিসটা বেরিয়ে যাবে, এই পুরো জিনিসটা বেরিয়ে যাবে Na2CO3 আকারে। তার মানে Na2CO3 বেসিক্যালি কি না, বেসিক্যালি Na2CO3 হলো Na2O এবং কার্বন ডাই অক্সাইড, এবং এইটা পুরো বেরিয়ে গেলে শুধুমাত্র কি পড়ে থাকবে? বেঞ্জিন পড়ে থাকবে, ঠিক আছে? এই রিয়াকশানটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন রিয়াকশান, কারণ আলটিমেটলি কার্বন ডাই অক্সাইড রিয়াকশান থেকে রিমুভ হচ্ছে। তার মানে ডিকার্বক্সিলেশন রিয়াকশান করলেও আমি বেঞ্জিন পেতে পারি। থার্ড, এই জিনিসটাকে বলা হয় ডায়াজোনিয়াম সল্ট। এই ডায়াজোনিয়াম সল্টের প্রিপারেশন এই ভিডিওটা একটু বাদে করব, দেখতে পাবে। এটাকে সংক্ষেপে এরমভাবে লেখা হয় N2+Cl- ডায়াজোনিয়াম সল্ট। আর মনে রাখতে হবে এই ডায়াজোনিয়াম সল্ট কিন্তু স্টেবল হয় 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসে, তাই জন্য ডায়াজোনিয়াম সল্টকে আইসের মধ্যে রেখে দেওয়া হয়। এই ডায়াজোনিয়াম সল্টের মধ্যে H3PO2 বা H2O দিলে এখান থেকে নাইট্রোজেন গ্যাস বেরিয়ে চলে যায় এবং শুধু বেঞ্জিনে পরিণত হয়। এছাড়া ফেনল মানে যার মধ্যে ফিনাইল রিংয়ের মধ্যে OH গ্রুপ থাকে, একে জিঙ্ক ডাস্ট দিয়ে হিট করলে এখানে এই জিঙ্কের সঙ্গে এই অক্সিজেন জিঙ্ক অক্সাইড তৈরি করে নেয় এবং শুধু বেঞ্জিনে পরিণত হয়। দেখো এই জিনিসটা হলো C6H6 মানে কিন্তু বেঞ্জিন, কিন্তু C6H5 যদি থাকে তখন সেটাকে কিন্তু ফিনাইল গ্রুপ বলা হয়। এই C6H5কে কোনো জায়গায় AR দিয়ে লেখে, মানে ফিনাইল গ্রুপ বোঝায়, কোনো জায়গায় PH লেখে, মানে কিন্তু ফিনাইল গ্রুপ বোঝায়। অনেক সময় ফাই দিয়েও লেখা হয়, ফাই দিয়ে এরমভাবে বন্ড দিয়ে দেওয়া হয়, তখনও কিনা ফিনাইল গ্রুপ বোঝায়। তাই এই টার্মগুলো যদি কোনো দিন থেকে থাকে কনফিউজ হয়ে যেও না। যাই হোক, আমাদের পড়বার বিষয় ছিল আজকের বেঞ্জিন। তো বেঞ্জিনের ক্ষেত্রে আমরা প্রিপারেশন শিখলাম অ্যাসিটিলিন থেকে সম্ভব, ডিকার্বক্সিলেশন হতে পারে, ডায়াজোনিয়াম সল্ট হতে পারে, অথবা রিডাকশন রিয়াকশন অফ ফেনল থেকে আমরা বেঞ্জিন পেতে পারি। এবার আমরা বেঞ্জিনের রিয়াকশানে আসব, খুব ইম্পর্টেন্ট একটি জায়গা। এই বেঞ্জিনের রিয়াকশানে আসবার সময় তোমাদের দুটো কথা বলে রাখি। একটা হলো এরা যেটা রিয়াকশান করে থাকে সেটা হলো ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশান, ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশান, খুব ইম্পর্টেন্ট। আর একটা হলো তোমার কাছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান করে, সাবস্টিটিউশন রিয়াকশান। আর একটা করে অ্যাডিশন রিয়াকশান। আমরা এই রিয়াকশানের মেকানিজমটা খুব ভালো করে শিখব, কিভাবে হয়, বা আমাকে যদি আননোন কম্পাউন্ড দেয় সেই আননোন কম্পাউন্ডের আমরা রিয়াকশান মেকানিজম কিভাবে করব। প্রথমত এটা বলে রাখা দরকার বেঞ্জিনের কয়েক হাজারখানা রিয়াকশান আছে।
এই কয়েক হাজারখানা রিয়াকশান মনে রাখা তোমার পক্ষেও সম্ভব না, আমার পক্ষেও সম্ভব নয়। তাহলে এই এত রিয়াকশানকে আমরা কিভাবে খুব ইজিলি ভাবে মনে রাখতে পারি, তার জন্য আমরা এখন স্টাডি করছি। প্রথমত মনে রাখবে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান আমি পড়াচ্ছি, যেটার মেকানিজম এইখানে করা আছে। আমি জিনিসটা পেন দিয়ে আরেকবার দেখাচ্ছি যাতে প্র্যাকটিস করতে পারো। মনে করো তোমাকে একটা রিয়াকশান এরকম দিয়েছে, তুমি এরকমভাবে বেনজিন নিলে। বেনজিন জিনিসটার কথা চিন্তা করে দেখো, এই একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। এই অ্যারোমেটিক কম্পাউন্ডের মধ্যে মনে করো কোনো একটা পজিটিভ চার্জ রয়েছে, ই প্লাস। কোনো একটা ই প্লাস দেখলেই অ্যারোমেটিক কম্পাউন্ড চেষ্টা করে সেই জিনিসটাকে নিতে। কারণ কি? ই প্লাসটা হলো ইলেকট্রোফিলিক মানে হলো ফিলিসিটি, লাভিং স্পিসিস, অর্থাৎ ইলেকট্রনের প্রতি যার ফিলিসিটি রয়েছে বা ইলেকট্রনের প্রতি যার ভালোবাসা রয়েছে। তো ইলেকট্রনকে কে পছন্দ করে? যে কোনো প্লাস চার্জ। তাই পৃথিবীতে সমস্ত প্লাস চার্জই হলো ইলেকট্রোফিলিক। এই রকম একটি ইলেকট্রোফিলিকের সঙ্গে বেনজিনের রিয়াকশানটা আমি করছি। সবার ফার্স্ট কি করবে, এই বেনজিনের এই যে পাই বন্ড, এই বন্ডের এইখানে বন্ডটা দিয়ে ই প্লাসটাকে নেবে। আমি যেভাবে করছি তুমিও সেইভাবেই প্র্যাকটিস করো। এইটাকে বলে মেকানিজম, এটা কিন্তু করতে হবে তোমাকে খাতায়। যদি করো তাহলে দেখতে কেমন হবে, এই যে রিংয়ের এইখানে বন্ড রয়েছে, এই বন্ডটা দিয়ে ইটাকে নিয়েছে, তার মানে এর সঙ্গে ই যুক্ত হয়ে গেল এবং এই বন্ডটা চলে গেছে কোনখান থেকে? এই কার্বন থেকে চলে গেছে। তাই এই কার্বনের মাথায় কি চার্জ এলো? এই কার্বনের মাথায় প্লাস চার্জ এলো। কেন এলো? দেখো এখানে একটা বন্ড ছিল, এখানে দেখো বন্ড কমে গেছে। তাই বন্ড কমে যাওয়ার জন্য এখানে কি হবে? ডেফিসিয়েন্সি তৈরি হবে, তাই প্লাস চার্জ হবে। তুমি বিশ্বাস করো কয়েক হাজারখানা রিয়াকশান থাকতে পারে, কিন্তু প্রতিটা রিয়াকশানের মেকানিজম কিন্তু একইভাবেই হয়। তাই কি করলাম, প্রথমে এটা দিয়ে ইটাকে নিলাম, নেবার পর এইখানে একটা প্লাস চার্জ তৈরি হলো। নেক্সট স্টেপে যেখানে ইটা ঢুকেছে মানে গ্রুপটা ঢুকেছে, সেইখানে তুমি একটা হাইড্রোজেন বার করে লেখো। তুমি বলবে হাইড্রোজেন কোথা থেকে এলো? অ্যাকচুয়ালি বেনজিনের প্রতিটা কার্বনেই কিন্তু একটা করে হাইড্রোজেন থাকে। আমরা লিখিনি। কেন লিখিনি? মানে লিখলে তাহলে পুরো ভর্তি হয়ে যাবে জিনিসটা, আসল কাজটাই দেখানো যাবে না। আমার এখন এই হাইড্রোজেনটা প্রয়োজন, তাই আমি হাইড্রোজেনটা লিখেছি। নেক্সট স্টেপে কি করব, এই বন্ডটাকে এইখানে নিয়ে চলে আসব। এই বন্ডটাকে এইখানে নিয়ে চলে আসলে দেখতে কেমন হলো? দেখতে এই রকম হলো। এইখানে বন্ড দুটো যেমন ছিল তেমন আছে, এই বন্ডটা এইখানে চলে এসছে এবং এখানে ই যুক্ত আছে। আরেকবার ভালো করে আমরা রিভাইজ করিনি বন্ধুরা। দেখো প্রথম কথা হলো ই প্লাস দেখলেই এই পাই বন্ডটা দিয়ে ই প্লাসটাকে নেয়। কেন নেয়? পাই বন্ড তো বেসিক্যালি ইলেকট্রন, তো ইলেকট্রন পজিটিভ চার্জের প্রতি অ্যাট্রাকশন আছে, তাই এটা দিয়ে ইটাকে নিয়ে নেয়। নেবার পর এই কার্বনটার মাথায় কি হয়? প্লাস চার্জ হয়। তাই যেখানে ইটা ঢুকিয়েছো সেখানের হাইড্রোজেনটা বার করব। তুমি বলবে কেন এই কাজটা করছি? তার কারণটা হলো কম্পাউন্ডটা অ্যারোমেটিক ছিল, যখনই ইটাকে নিয়েছে সে তো অ্যারোমেটিসিটি লস করে ফেলেছে, কিন্তু অ্যারোমেটিক কম্পাউন্ড যে স্টেবল কম্পাউন্ড, তাকে আবার অ্যারোমেটিসিটি ফিরে পেতে হবে। তাই যে হাইড্রোজেনটা বেরিয়ে গিয়েছিল সেই হাইড্রোজেনের বন্ডটা এখানে পড়লো, পড়ে আমার কাছে এই জিনিসটা ফর্ম করেছে। আমি এই মেকানিজমটাকে একটু অন্য জিনিসভাবে দেখাচ্ছি। দেখো তোমাকে ই প্লাসের জায়গায় যদি আজকে NO2 প্লাস দেয়, হাতে করে কিন্তু মেকানিজমটা বারবার করো যাতে দেখবে ব্যাপারটা ইজি। অর্গানিক কেমিস্ট্রি যত প্র্যাকটিস করবে তত তোমার কাছে ইজি আসবে। তো তোমাকে এই জিনিসটা দিয়েছে, একই রকমভাবে এই বন্ডটা দিয়ে NO2টাকে নাও। NO2টাকে নিলে, তাহলে NO2টাকে নিলে কেমন দেখতে হবে? এখানে NO2 চলে এলো, এইখান থেকে বন্ডটা চলে গেছে, তার মানে এর মাথায় কি চার্জ হয়েছে? প্লাস চার্জ।
নেক্সট স্টেপে কী করবো, একই রকমভাবে বলো, এই হাইড্রোজেনটা বার করব, এটাকে কি করবো, ব্যাক করব। তার মানে দেখো রিয়াকশানটা কিন্তু একই রকমভাবে হচ্ছে, ব্যাক করে NO2 এলো, রাইট। তোমাকে যদি আজকে মনে করো এই জায়গাটায় তোমাকে যদি আজকে বলে যে CH3+, আমি কেন বারবার করাচ্ছি, তুমি যাতে একটু প্র্যাকটিস করো, এটা তুমি ভিডিওটা স্টপ করে নিচে করো, লাস্টে মিলিয়ে নাও, ওকে, স্টপ করো ভিডিওটা, ঠিক আছে, করেছ। এবার আমরা করছি, দেখো এই বন্ডটা এইখানে এলো, আসবার পর এইখানে দুটো বন্ড আর এখানে একটা বন্ড দিয়ে CH3টাকে ধরলে এখানে কি চার্জ হবে, প্লাস চার্জ, এখানে হাইড্রোজেনটা পড়বে, হাইড্রোজেনটা এইখানে পড়লো, পড়ে আমার কাছে এইখানে CH3 তৈরি হলো। দেখো বন্ধুরা, আমরা রিয়াকশনটা শিখলাম, কিন্তু একটা কথা, বেঞ্জিন বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু প্লাস চার্জ তো কিনতে পাওয়া যায় না। তাহলে যদি কোনোদিন প্লাস চার্জ দিয়ে আমাকে কোনোদিন কোশ্চেন দেয়, প্লাস চার্জ তো দিয়ে দেবে না, আমাকে কিছু একটা দিয়ে দেবে, সেখান থেকে প্লাস তৈরি হবে, সেইখান থেকে তোমাকে রিয়াকশনটা করতে হবে। আমি এইটা শিখিয়েছি শুধুমাত্র তোমার কাছে রিয়াকশন মেকানিজম শিখিয়েছি। আমাকে এবার আমি তোমাকে শেখাবো এই প্লাস চার্জ কি করে তৈরি করবে, তাহলে পৃথিবীতে কয়েক হাজারখানা রিয়াকশন তুমি খুব সহজে, খুব ইজিলি ভাবে শিখে ফেলতে পারবে। তাহলে এখন আমাদের টার্গেট এই প্লাস চার্জগুলো আমি কি করে তৈরি করব। তার জন্য তোমাকে 4টে কেস শেখাবো। কেস 1 দেখবে তোমাকে যাই দিক পরীক্ষা, আমি একটু বাদে দেখাবো, সব দেখবে এর মধ্যে মিলে যাচ্ছে। কেস 1 দেখবে তোমার কাছে কোনো একটা হ্যালোজেন আছে, যদি কোনোদিন তোমাকে হ্যালোজেন দিয়ে দেয়, তখন তুমি মনে রাখবে, তোমাকে দেখবে সেইখানে আর একটা জিনিসও দিয়েছে, সেটা হলো কোনো একটা লুইস অ্যাসিড দিয়েছে, AlX3, X মানে হ্যালোজেন, যেটা ক্লোরিন ব্রোমিন হতে পারে, তো AlX3 লুইস অ্যাসিড দেবে, বা FeCl3 দেবে, লুইস অ্যাসিড। কেন এগুলোকে বা FeX3 আকারে লিখছি, হ্যাঁ, ক্লোরিন দিলে ক্লোরিন হবে, ব্রোমিন হলে ব্রোমিন হবে, ওকে। কেন এটা লিখছি, কারণ তুমি একটু ভালো করে তাকিয়ে দেখো, AlX3 ক্ষেত্রে অ্যালমোনিয়াম 3টে X, লুইস অ্যাসিড কাকে বলে আরেকবার বলে দিচ্ছি যদি ভুলে গিয়ে থাকো। দেখো এইটার ক্ষেত্রে তাকিয়ে দেখো কটা বন্ড আছে, এখানে বন্ড আছে 3টে বন্ড মানে কটা ইলেকট্রন, এক একটা বন্ড মানে 2টো করে ইলেকট্রন হয়, তার মানে 6খানা ইলেকট্রন আছে, 6খানা ইলেকট্রন, তার মানে এর ইলেকট্রন ডেফিসিয়েন্ট কম্পাউন্ডটা। তখন কি করবে, এখান থেকে এই যে RX থেকে Xটাকে এ নিয়ে নেবে, কারণ ডেফিসিয়েন্সি পূরণ করবার জন্য। তাহলে AlXটা কি হবে, AlX4 মাইনাস হয়ে যাবে, আর আরটা কি হয়ে যাবে, আরটা তখন প্লাস হয়ে যাবে, কারণ এটা R প্লাস X মাইনাস আকারে বেরিয়ে এর সঙ্গে যুক্ত হয়েছে। তোমাকে এক্সামে কেমন থাকবে, তোমাকে এক্সামে হয়তো দিয়ে দিল CH3Cl আর AlCl3, তাহলে দেখো তুমি কত সহজে কি প্লাস চার্জ তৈরি হবে তুমি বার করে দিতে পারবে। রিয়াকশানটায় কি হবে বলো, এটা লুইস অ্যাসিড, বুঝতেই পেরেছ, এখান থেকে ক্লোরিনটা কি হবে, এখানে চলে আসবে, তার মানে কি হবে, AlCl4 মাইনাস, আর এখানে যে CH3টা রয়েছে CH3 প্লাস ফর্মে থাকবে। তার মানে যদি কোনোদিন হ্যালোজেন থাকে, তুমি দেখবে তোমাকে এক্সামে একটা লুইস অ্যাসিড দিয়ে দিয়েছে, এইভাবে তুমি করতে পারো। কেস 2 তুমি পাবে যদি দেখো কোনোদিন কোনো অ্যালকোহল দিয়েছে, OH গ্রুপ দিয়েছে, তখন মনে রাখবে সেখানে দেখবে তোমাকে কোনো না কোনোভাবে একটা অ্যাসিড দিয়ে দিয়েছে। কেন অ্যাসিড দিয়েছে বলো তো, কারণ OH মাইনাস অ্যাসিডটার সঙ্গে জোড়া লেগে জল তৈরি করবে। তাহলে OH মাইনাস অ্যাসিডের সঙ্গে জল তৈরি করলে কি পড়ে থাকছে, আর পড়ে থাকছে, তার মানে আরটা প্লাস হয়ে যাবে। তার মানে যদি কোনোদিন OH গ্রুপ থাকে বা অ্যালকোহল জাতীয় কম্পাউন্ড থাকে বা OH গ্রুপ কন্টেনিং কম্পাউন্ড থাকে, দেখবে সেখানে কোনো না কোনো একটি মিনারেল অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে দিয়েছে, সো দ্যাট OHটা সেই অ্যাসিডটা নিয়ে জলে তৈরি হয়ে যাবে, ওয়াটার তৈরি করবে এবং আরটা প্লাসে কনভার্ট হয়ে যাবে। কেস 2 এটা, ঠিক আছে। এবার আসছি আমি কেস 3। মনে করো তোমাকে দেখবে কোনো জায়গায় হয়তো ডবল বন্ড দিয়েছে,
এরকম একটা ডবল বন্ড আছে, কার্বন আছে ডবল বন্ড। তুমি কি করবে বলো তো? তুমি দেখবে সেখানে নিশ্চয়ই কোনো তোমাকে অ্যাসিড দিয়ে দিয়েছে। তার কারণটা কি বলো তো? এখানেও অ্যাসিড দিয়ে দেবে ডবল বন্ড থাকলে। তার কারণটা হলো ডবল বন্ডটাকে তুমি ভাববে, এই বন্ডটাকে এইরকম ভাবে ভাববে। তুমি বলবে কেন ভাববো? এই কারণে ভাববো, কার্বনের থেকে অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ হয়েছে, কার্বনের মাথায় প্লাস চার্জ হয়েছে। ঠিক আছে? এবার এই যে অ্যাসিডটা দিয়েছে, অ্যাসিড মানে এইচ প্লাস, তার মানে ও মাইনাসটাকে আমি কি করে দেবো? ওইচ করে দেবো, এর মাথায় প্লাস থাকবে, কারণ অ্যাসিড দিয়েছিল বলে। অ্যাসিড দিলে, অ্যাসিড মানে তো এইচ প্লাস, এইচ প্লাস কার সঙ্গে যুক্ত হবে? কোনো একটা মাইনাসের সঙ্গে, তার মানে ও মাইনাসের সঙ্গে ওইচ যুক্ত হবে। মানে দেখো এই প্লাস চার্জ পেয়ে গেলে, এই প্লাস চার্জের সঙ্গে এই বেঞ্জিনের রিয়াকশনগুলো করবে। সেগুলো আমি আসছি। আমি এখানে শুধুমাত্র শেখাচ্ছি 4টে কেস যার মধ্যে দিয়ে প্লাস চার্জ তৈরি হয়, এবং সমস্ত রিয়াকশন এই 4টে কেসের মধ্য দিয়ে হয়ে যাবে। কেস 3 পর আমি আসছি কেস 4। দেখো কেস 4-এর ক্ষেত্রে তোমার কাছে ট্রিপল বন্ড থাকবে। মনে করো এরকম একটা ট্রিপল বন্ড দিয়েছে তোমার কাছে, সেখানেও তুমি একই রকম ভাববে, দেখবে অ্যাসিড দেওয়া আছে সেখানে। তার মানে কেমন দেখতে হবে খানিকক্ষণ বাদে? সি, ট্রিপল বন্ডটাকে ডবল বন্ড ভাববো, এন এর মাথায় মাইনাস করব, কার্বনের মাথায় প্লাস করব, এই মাইনাসের সঙ্গে অ্যাসিডটা যুক্ত হবে, ঠিক যেমন এখানে মাইনাসের সঙ্গে যুক্ত হয়েছিল, ঠিক তেমনি মাইনাসের সঙ্গে অ্যাসিডটা যুক্ত হবে। তার মানে আমার কাছে এই প্লাসটা বোঝাচ্ছে হাইড্রোজেন যুক্ত হয়ে গেল এখানে, বুঝেছ? তার মানে এই বেঞ্জিনের সঙ্গে রিয়াকশনগুলো করবার সময় তোমাকে খেয়াল রাখতে হবে বেঞ্জিনের সঙ্গে কোনো প্লাস চার্জ দিয়ে দেবে না। তারা কোশ্চেনটা এমনভাবে দেবে যাতে প্লাস চার্জ তৈরি হয়। প্লাস চার্জটা তৈরি করবার জন্য 4টে কেস তোমাকে বলে দিলাম, সমস্ত রিয়াকশন এই 4টে কেসের মধ্য দিয়ে হয়ে যাবে। কেস 1 যদি কোনো হ্যালোজেন থাকে তার সঙ্গে লুইস অ্যাসিড নেব। কেস 2 যদি কোনো ওএইচ গ্রুপ থাকে তার সঙ্গে মিনারেল অ্যাসিড নেব। কেস 3 যদি ডবল বন্ড ও থাকে তার সঙ্গে মিনারেল অ্যাসিড নিয়ে এরকমভাবে হবে। কেস 4 ট্রিপল বন্ড থাকলে এইভাবে করব। তুমি একটু বাদে দেখতে পাবে কি করে আমি কোশ্চেনগুলোকে সলভ করছি, ঠিক এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে। যেমন দেখো আমরা আসছি, আমরা এই কোশ্চেনটা আসছি ফার্স্ট, আমরা এই কোশ্চেনটাই আসছি। ঠিক আছে? হ্যাঁ, অ্যানহাইড্রাস নেওয়া হয়ে থাকে, তার একটা কারণ হলো এল3 মধ্যে যাতে না কোনো জল থাকে, তাই সেই কারণে অ্যানহাইড্রাস নেওয়া হয়ে থাকে। তাই এইগুলোকে যেগুলো নিয়েছো সেগুলোকে অ্যানহাইড্রাস নিলে বেটার। আচ্ছা, রিয়াকশনটার নাম কি? রিয়াকশনটার নাম হলো ক্লোরিনেশন রিয়াকশন, হ্যালোজিনেশন রিয়াকশন, রাইট? তো হ্যালোজিনেশন রিয়াকশন আমরা কি দিয়ে করছি? AlCl3 দিয়ে করছি Cl2। দেখো Cl2 মানে ClCl AlCl3 নেওয়া হয়েছে। ঠিক আছে? দেখো তো কোন কেসটার মধ্যে পড়ছে? দেখো ফার্স্ট কেসটার মধ্যে দেখো হ্যালোজেন আছে, তার সঙ্গে দেখো AlCl3 আছে। তাহলে কি হবে? এক্সটাকে নিয়ে নেবে, এই 8টাকে প্লাস করে দিত, তাই তো? ঠিক একই রকম তুমি ভাবো। তাহলে বলো ক্লোরিনটাকে কি করবে? এ নিয়ে নেবে, নিয়ে নিলে কেমন হচ্ছে? AlCl4 মাইনাস, এবং এই ক্লোরিনের মাথায় কি হচ্ছে? প্লাস হচ্ছে। ঠিক? এবার তোমাকে যেভাবে শিখিয়েছি, এই যে এইরকমভাবে যেরকমভাবে শিখিয়েছি এরকমভাবে মেকানিজমটা করবে এবার। হ্যাঁ, তার মানে কী হবে? রিংয়ের সঙ্গে Cl প্লাস, এই ডবল বন্ডটা গিয়ে এইখানে অ্যাটাক করলো, করবার পর কেমন দেখতে হচ্ছে? দেখতে হচ্ছে এখানে কি আসছে? Cl আসছে, এখানে কি হচ্ছে? প্লাস চার্জ। এবার কি ছিল? এখানে হাইড্রোজেনটা বার করতে হতো, এই বন্ডটা এখানে পড়লো, ক্লোরিন। ওকে, তো দেখো টাইপ 1 দিয়ে আমি কিভাবে করে দিলাম। পরের কোশ্চেনটা আমি আসছি নাইট্রেশন রিয়াকশন। ঠিক আছে, এটা একটু ভুল আছে, এটা ওইস থাকবে না, এখানে শুধু বেঞ্জিন থাকবে। নাইট্রেশন রিয়াকশন বলেছে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড দিলে NO2 গ্রুপ আসে, এটাকে নাইট্রেশন রিয়াকশন বলে। আমি দেখার চেষ্টা করছি। নাইট্রিক অ্যাসিডকে দেখতে কেমন বলো তো? নাইট্রিক অ্যাসিডকে এরকম দেখতে, এই অ্যারো চিহ্ন দিয়ে যে বন্ডটা হয় সেটাকে কোঅর্ডিনেট বন্ড বলা হয়, তাই তো? এটা হলো OH। আর সালফিউরিক অ্যাসিড থেকে আমরা কি পাই? H প্লাস পাবো।
এবার বলো কোন টাইপের মধ্যে পড়ছে। দেখো টাইপটা খেয়াল করে দেখো, দেখো টাইপ 2 এর মধ্যে পড়ছে, তাই তো? টাইপ 2 এর মধ্যে পড়ছে। টাইপ 2 এর মধ্যে কি আছে দেখো, OH গ্রুপ থাকলে অ্যাসিড দিলে H2O হয়ে যাবে এবং আরটা প্লাসে পরিণত হবে। ঠিক ঠিক দেখো এখানের মধ্যে খেয়াল করে দেখো, এই দেখো OH গ্রুপ H প্লাস দেওয়া হয়েছে, এই যে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। তাহলে এইটাকে নিয়ে নেবে, নিয়ে কিসে হবে, জলে কনভার্ট হয়ে যাবে। আর এই দিকে যে টার্মটা রয়েছে এনটা প্লাসে পরিণত হবে। মিলটা খুঁজে পাচ্ছ তো? সিমিলার কিন্তু খেয়াল করার চেষ্টা করো। এই জিনিসটাকে যদি আমি একটু কনডেন্স ফর্মে লিখি তাহলে কি হবে, নাইট্রোজেন একটা আছে, অক্সিজেন আছে দুটো, মানে NO2 প্লাস, রাইট? কনডেন্স ফর্মে লিখলে এটা NO2 প্লাস। এবার বেঞ্জিনের সঙ্গে রিয়াকশান হবে NO2 প্লাসে। তাহলে দেখো রিয়াকশানটা করছি, বেঞ্জিন নিয়েছি NO2 প্লাস, কী হবে, এই বন্ডটা গিয়ে NO2টাকে নিলে কেমন দেখতে হচ্ছে, এখানে NO2 চলে এলো, যেহেতু এখান থেকে বন্ড চলে গেছে তাই এর মাথায় কী হচ্ছে, প্লাস চার্জ। নেক্সট স্টেপে যেখানে গ্রুপটা ঢুকেছে সেখানে হাইড্রোজেনটা বার করতে হয়, এই হাইড্রোজেনটা এখানে পড়লো, পড়বার পর আমার কাছে কী হলো, NO2 এলো। এটাকে নাইট্রেশন রিয়াকশন বলে এবং যে প্রোডাক্টটা তৈরি হলো সেটা হলো নাইট্রোবেনজিন। ওকে, এবার আমরা আসি সালফোনেশন রিয়াকশন, একই রকম ব্যাপার। দেখো এখানে কি করা হয়েছে, সালফিউরিক অ্যাসিড না হচ্ছে ফিউমিং। ফিউমিং মানে খুব পাওয়ারফুল, ঠিক আছে? তো সালফিউরিক অ্যাসিড তুমি SO3 এইরকম হলো দেখতে। যেহেতু সালফিউরিক অ্যাসিড খুব পাওয়ারফুল অ্যাসিড তাই বাইরে থেকে আর নতুন কোনো অ্যাসিড নিতে হয় না, মানে এটার সঙ্গে H প্লাস আকারে সালফিউরিক অ্যাসিড নিজেই H প্লাস দেয়। তো দেখো কোন টাইপটা হবে, টাইপটা কোনটা হবে দেখো, একই রকম দেখো OH আছে, এই অ্যাসিড দেওয়া হয়েছে। তুমি বলবে এখানে ডবল বন্ডও তো আছে, এই স্ট্রাকচারটার মধ্যে তো ডবল বন্ডও আছে, তুমি কেন ডবল বন্ডটাকে নিয়ে করলে না? হ্যাঁ, এই কারণে করলাম না, তোমাকে কেস অনুসারে যেভাবে সাজিয়েছি সেই অনুসারে তোমাকে স্টাডি করতে হবে। তোমাকে OH-টা আগে শিখিয়েছি ডবল বন্ডের থেকে, তার মানে OH-টা আগে রিয়াকশান করতে প্রেফার করে, তাই আমি এইটার সঙ্গে H প্লাসের রিয়াকশানে এইখান থেকে জল বার করে দিলাম। তোমাকে আবারও বলছি একটা জিনিস, সালফিউরিক অ্যাসিড যেহেতু প্রচণ্ড স্ট্রং অ্যাসিড তাই এইটার সঙ্গে রিয়াকশান করবার জন্য বাইরে থেকে নতুন করে আর কোনো অ্যাসিড নেওয়ার দরকার হয়নি। তাহলে এই OH H প্লাসের সঙ্গে রিয়াকশান করে H2O কনভার্ট করবে, আর কি পড়ে থাকছে, সালফার পড়ে থাকছে, তার মাথায় কী হবে, প্লাস হবে, রাইট? এই জিনিসটাকে যদি একটু সংক্ষেপে লিখি তার মানে কেমন দাঁড়াচ্ছে বলো তো, SO3H প্লাস, রাইট? এবার আমরা কি করব, বেঞ্জিনের সঙ্গে এই SO3H প্লাসের রিয়াকশান করব। সবার ফার্স্ট কি হবে, সবার ফার্স্ট যে ঘটনাটা ঘটবে, এই ডবল বন্ডটা গিয়ে SO3 এর সঙ্গে যুক্ত হবে। তাহলে যদি যুক্ত হয় তাহলে কীরকম দেখতে হচ্ছে, এখানে SO3H এখান থেকে চলে গেছে, তার মানে প্লাস চার্জ, এখানকার হাইড্রোজেনটা বার করে রাখলাম। নেক্সট স্টেপে এই হাইড্রোজেনটা এখানে পড়বে, তাহলে দেখতে কেমন হলো, দেখতে এই রকম হলো, এখানে পড়লো মানে বন্ড হলো, এখানে বন্ড রয়েছে, আর এখানে SO3H। এটাকে আমরা সালফোনেশন রিয়াকশন বলে থাকি। নেক্সট আমরা যেটা পড়ব সেটা হলো ফিডেল ক্যাপ্ট অ্যালকাইলেশন রিয়াকশন। দেখো CH3Cl এর সঙ্গে AlCl3 রিয়াকশন, টাইপটা বোঝার চেষ্টা করে দেখো, ফার্স্ট টাইপটার সঙ্গে পড়ছে Cl মানে কি, হ্যালোজেন, আর AlCl3 আছে মানে AlX3। একই রকমভাবে এক্সটাকে নিয়ে নিয়েছে, আরটা কী হয়ে গেছিলো, প্লাস হয়েছিল, তাই তো? ঠিক একই রকমভাবে কী হবে, ক্লোরিনটাকে কে নিয়ে নেবে, এ নিয়ে নেবে, নিয়ে কী হবে, AlCl4 মাইনাস হবে, আর CH3টা কী হবে, প্লাসে পরিণত হবে। ঠিক, এবার বেঞ্জিনের সঙ্গে রিয়াকশানটা হচ্ছে, তাহলে বেঞ্জিন, এই CH3টা কী আছে, প্লাস আছে, এই যে CH3টা প্লাস, এই বন্ডটা দিয়ে CH3টাকে ধরছে। ওকে, তার মানে যদি গিয়ে ধরে তার মানে দেখতে কেমন হচ্ছে, দেখতে এইটা হচ্ছে, এই বন্ড রয়েছে, এখানে কে যুক্ত হচ্ছে, CH3 যুক্ত হচ্ছে। এবার বন্ডটা চলে গেছে, এই কার্বন থেকে চলে গেছে সেই কার্বনের মধ্যে প্লাস, যেমন করছিলাম আমরা। তারপর যেখানে গ্রুপটা ঢোকে সেখানকার হাইড্রোজেনটাকে বার করতে হয়। নেক্সট স্টেপে কী হবে, নেক্সট স্টেপে এই বন্ডটা এইখানে এসে পড়বে।
তাহলে আমার কাছে প্রোডাক্টটা কেমন দাঁড়াচ্ছে, প্রোডাক্টটা এইরকম দাঁড়াচ্ছে, এখানে বন্ড রয়েছে, এই বন্ডটা এখানে এসে পড়েছে এবং এখানে কি রয়েছে CH3। এই জিনিসটাকে বলা হয় টলুইন। ওকে, টলুইন। ওকে, এরপর আমরা আসছি, সরি এটা অ্যাসিটোফেনল না, এটা টলুইন। টলুইন হবে। আচ্ছা, নেক্সটটা আসছি, দেখো তোমাকে এই কোশ্চেনটা দিয়েছে। তো এই কোশ্চেনটা খুবই ইজি ব্যাপার। একই রকমভাবে কী হবে, এই ক্লোরিনটাকে নিয়ে নেবে, নিলে কী হবে AlCl4- যেমন করেছি টাইপ 1-এর মধ্যে পড়ছে, তাই তো, মাইনাস, আর এখানে কি হচ্ছে বলো, CH3CO পড়ে থাকছে, CH3CO যেটা হলো প্লাস। ঠিক আছে, এবার এই বেঞ্জিনের সঙ্গে রিয়াকশান হবে একই রকমভাবে। তাহলে কি হবে, এই বেঞ্জিন, এই যে CH3CO, CH3 এটা প্লাস ছিল, তাই তো। ফার্স্ট কি হবে, এই বন্ডটা দিয়ে এইখানটা যুক্ত হবে, হলে কেমন দেখতে হচ্ছে, এখানে কে যুক্ত হচ্ছে COCH3, আর এখান থেকে চলে গেছে, তার মানে এই কার্বনের মাথায় কী চার্জ হচ্ছে, পজিটিভ চার্জ হচ্ছে। নেক্সট স্টেপে কী হবে, যেখানে গ্রুপটা ঢুকেছে সেখানে হাইড্রোজেনটাকে বার করব, এই হাইড্রোজেনটা এখানে এসে পড়বে। ঠিক, তাহলে দেখতে কেমন হচ্ছে, দেখতে এইরকম হচ্ছে, এই বন্ড এখানে একটা নতুন করে বন্ড তৈরি হয়েছে, আর COCH3, যেটাকে আমরা অ্যাসিটোফেনন বলে ডাকি। ঠিক, আমি এই রকমই আরেকটি রিয়াকশান তোমার কাছে নিচ্ছি। এই রিয়াকশান যে কটা করলাম এগুলো খুব ইম্পর্টেন্ট, আমাদের প্রায় সময় এক্সামে আসে। আমি আরেকটি রিয়াকশান নিচ্ছি তোমাকে দেখানোর জন্য, যাতে তুমি করতে পারো জিনিসটা। তোমাকে যদি আজকে এই রকম দিত, একটা বেঞ্জিনের সঙ্গে এরম দিল SO3, এটা SO3, বুঝতেই পারছো, বললো H+ দেওয়া হয়েছে, কী করবে? তাহলে তোমাকে টাইপটা বুঝতে হবে, টাইপটা বোঝো, এটা হলো টাইপ। তাহলে কী হবে, ডবল বন্ডটা প্রথমে উঠে যাবে, উঠে গিয়ে এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে, রাইট। তার মানে আমি কী করব, এই যে স্ট্রাকচারটার দিকে তাকিয়ে দেখো, প্রথম আমি কী করব, এই যে S ডবল বন্ড টো দুটো বন্ড অক্সিজেন আছে, এই বন্ডটা উঠে গিয়ে এখানে অক্সিজেনের মাথায় মাইনাস এবং সালফারের মাথায় প্লাস হবে। ঠিক, তার সঙ্গে কে রিয়াকশন করবে, এই H+, দেখো মিলটা দেখার চেষ্টা করে, এই যে মাইনাসের সঙ্গে দেখো Hটা অ্যাটাচ হয়ে গেছিলো, করে OH এসেছিল। ঠিক, তার মানে কী হবে এরপরের স্টেপটা এরকম হবে যে এই O- সঙ্গে এই H+টা হয়ে S ডবল বন্ড এটা OH, এটা হলো প্লাসে পরিণত হবে। এই এত বড় জিনিসটাকে লেখা খুব কঠিন, তাই জন্য এটাকে ছোট করে নিচ্ছি। সালফার, কটা অক্সিজেন, দেখো 3টে অক্সিজেন, মানে SO3, একটা হাইড্রোজেন H, এই সালফারের মাথায় প্লাস। এবার এই বেঞ্জিনের সঙ্গে এর রিয়াকশানটা হবে। ওকে, তাহলে কিভাবে রিয়াকশানটা হবে একটু দেখে নিই আমরা। রিয়াকশানটা হবে, বেঞ্জিন নিলে SO3H, এটা প্লাস, এই বন্ডটা দিয়ে গিয়ে SO3-কে ধরলো, ধরবার পর কেমন দেখতে হচ্ছে, এখানে SO3H এসছে, এইখানে কি হচ্ছে, প্লাস চার্জ হচ্ছে, রাইট। তারপর যেখানে গ্রুপটা ঢুকেছে সেখানে হাইড্রোজেনটাকে বার করলে, নেক্সট স্টেপে এই বন্ডটা এখানে এসে পড়লো, তাহলে দেখতে কেমন হচ্ছে, দেখতে হচ্ছে এরকম, SO3H। মিল খুঁজে পেলে? ঠিক এইভাবে কিনা আমরা জিনিসটাকে সলভ করবো। আমি আরেকটি কোশ্চেন নিচ্ছি, মনে করো তোমাকে এইরকম একটা দিল, বেঞ্জিন দেওয়া আছে, দিয়ে বলেছে ফর্মালডিহাইড নেওয়া হয়েছে, দিয়ে বললো H+, কেমন রিয়াকশান হবে? তো একই রকমভাবে করো, কি করব বুঝতেই পারছো, কোন টাইপটার মধ্যে আসছে একবার দেখে নাও। টাইপটা দেখো, টাইপ 3-র মধ্যে আসছে। ঠিক, টাইপ 3-র মধ্যে আসছে। তো আমি এই জিনিসটাকে কি করব, কার্বন, হাইড্রোজেন, এখানে অক্সিজেনের মাথায় মাইনাস, কার্বনের মাথায় কি করব, প্লাস করব। ঠিক আছে, নেক্সট স্টেপে কি করব, এই যে H+টা O- সঙ্গে অ্যাটাচ করে দেবো, তাহলে এখানে প্লাস রইল আর এখানে OH অ্যাটাচ হয়ে গেল। তো এটাকে শর্টে যদি লিখি তাহলে দেখতে কেমন হচ্ছে, CH2+, তার সঙ্গে OH আছে। এটার সঙ্গে কার রিয়াকশান করছি বলো, বেঞ্জিনের রিয়াকশান করছি। তাহলে বেঞ্জিনের ছবিটা আঁকলাম, এই বন্ডটা দিয়ে এটাকে অ্যাটাচ করলে, করবার পর কেমন দেখতে হচ্ছে,
এই বন্ড, এখানে কি হচ্ছে CH2OH, আর এখান থেকে গ্রুপটা চলে গেছে, তাই মাথায় কি হচ্ছে প্লাস চার্জ। নেক্সট স্টেপে কী হবে, যেখানে গ্রুপটা ঢোকে সেখানকার হাইড্রোজেনটাকে বার করলে, এই বন্ডটাকে কী করলে এই জায়গাটা নিয়ে আসলে, তাহলে দেখতে কেমন হলো, এই বন্ড রয়েছে, এই বন্ডটা এখানে চলে এসছে CH2OH, রাইট। আরেকটি কোশ্চেন নিচ্ছি, তোমাকে এরকম একটা রিয়াকশান দিল যে বললো যে HCN, বললো H প্লাস দিলে কী হবে, তাহলে বলো কোন টাইপটার মধ্যে আসছে। দেখো আমার কাছে টাইপ 3টার মধ্যে আসছে। টাইপ 3টা যেভাবে করেছি, ট্রিপল বন্ডের জায়গায় ডবল বন্ড করেছি, এখানে প্লাস এখানে মাইনাস করেছি, আমরা এখানে ঠিক একই কাজ করব। এই ট্রিপল বন্ডের জায়গায় ডবল বন্ড করব, এখানে মাইনাস এবং এখানে প্লাস করব। এই হাইড্রোজেনটা এর সঙ্গে অ্যাটাচ করে দেবো, অ্যাটাচ করে দিলে কি হবে, NH হবে, রাইট। তার মানে এই যে প্লাসটার সঙ্গে এবার বেঞ্জিনের রিয়াকশানটা হবে কি হবে, প্রথমে এই বন্ডটা দিয়ে এই কার্বনটাকে অ্যাটাচ করবে, করলে কেমন দেখতে হবে, করলে এরকম দেখতে হচ্ছে CH ডবল বন্ড NH, এবং এইখান থেকে চলে গেছে গ্রুপটা, তাই এই কার্বনের মাথায় কি হচ্ছে প্লাস চার্জ হচ্ছে। তো এর পরের স্টেপে কী হবে, যেখানে গ্রুপটা ঢোকে সেখানে হাইড্রোজেনটা বার করতে হয়, এই বন্ডটা এখানে এসে পড়বে, তাহলে পড়লে দেখতে কেমন হচ্ছে, দেখতে হচ্ছে এরকম CH ডবল বন্ড NH, এটা হচ্ছে অ্যান্সার। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা অজস্র রিয়াকশান করেছি, কিন্তু একটা জিনিস বুঝতে পেরেছি যে বেসিক মেকানিজমটা কেমন, কি করে প্লাস চার্জ তৈরি করব। প্লাস চার্জ তৈরি করবার জন্য হয় দেখবে কেস 1, কেস 2, কেস 3 বা কেস 4 এর মধ্যে যে কোনো একটার মধ্য দিয়ে আমরা এইভাবে রিয়াকশানটাকে আনতে পারি, রাইট। এটা ছিল ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান। কেন ইলেকট্রোফিলিক, কারণ প্লাস চার্জ দিয়ে আমার রিয়াকশানটা হয়েছিল। এবার আমরা বেঞ্জিনের আরেকটি ইম্পর্টেন্ট রিয়াকশান, সেটা হলো অ্যাডিশন রিয়াকশান সম্পর্কে স্টাডি করব। দেখো অ্যাডিশন রিয়াকশানটা কি, যদি কোনো ডবল বন্ড থাকে তাকে যদি আমি হাইড্রোজেন আর নিকেল দিতাম, তাহলে ডবল বন্ডটা সিঙ্গেল বন্ডে পরিণত হতো এবং দুখানা হাইড্রোজেন আসতো, তার মানে অ্যাড হয়েছে, রাইট। ঠিক তেমনি যদি কোনো জায়গায় ডবল বন্ড থাকতো, তাকে যদি ব্রোমিন দিতাম, তখন ডবল বন্ডটা চলে গিয়ে দুটো ব্রোমিন আসতো। ডবল বন্ড যদি থাকে, যদি ক্লোরিন দিতাম, ক্লোরিনের সঙ্গে অ্যাকচুয়ালি আল্ট্রাভায়োলেট রে দেওয়া হয়, দিলে ডবল বন্ডটা চলে গিয়ে সিঙ্গেল বন্ড আসতো, দুখানা ক্লোরিন আসতো, রাইট। ঠিক তেমনি এইখানে রিয়াকশানটার দিকে তাকিয়ে দেখো, এটা বেঞ্জিন, কটা ডবল বন্ড আছে, যদি আমি ধরি 1, 2, 3টে ডবল বন্ড, হাইড্রোজেন দিয়েছ, তাহলে কী হবে, এই ডবল বন্ডের জায়গায় দুখানা হাইড্রোজেন চলে আসবে, এই ডবল বন্ডের জায়গায় দুখানা হাইড্রোজেন চলে আসবে, এই ডবল বন্ডের জায়গায় কী হবে, দুটো হাইড্রোজেন চলে আসবে, এবং জিনিসটাকে কী হবে, সিঙ্গেল বন্ডে রেখে দেবে। সো দিস ইজ এ অ্যাডিশন রিয়াকশান, অ্যাড হচ্ছে জাস্ট। মনে করো ক্লোরিনের অ্যাডিশন রিয়াকশানটার দিকে চলে এসো, Cl2 নিয়েছো, তাই ডবল বন্ডটা চলে যাবে, ডবল বন্ডটা চলে গিয়ে দেখো দুটো ক্লোরিন এলো, এই ডবল বন্ডটা চলে যাবে, চলে গিয়ে দুটো ক্লোরিন এলো, এই ডবল বন্ডটা চলে যাবে, দুটো ক্লোরিন এলো। তো এই জিনিসটাকে বলা হয় বেঞ্জিন হেক্সাক্লোরাইড বা BHC। অনেক সময় এক্সামে কোশ্চেন দেয় BHC কি, পিপিআর কি করে করবে, অনেক সময় কোশ্চেন দেয় তৈরি কি করে করবে। তো এইভাবে আমরা তৈরি করতে পারি, ওকে। তো সার্বিকভাবে বেঞ্জিনের রিয়াকশান দু রকমের হয় দেখলাম, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান, আর এখন আমরা শিখলাম অ্যাডিশন রিয়াকশান। এবার আমরা যেটা শিখবো সেটা হলো ওরিয়েন্টিং গ্রুপ। দেখো ওরিয়েন্টিং গ্রুপ বলতে কি বোঝায়, যে সমস্ত গ্রুপগুলো ইলেকট্রন পুশ করে রিংয়ের মধ্যে। কারা পুশ করে, যদি কারো লোন পেয়ার থাকে, এই যে লোন পেয়ার থাকে, লোন পেয়ারদের রেজোন্যান্স করে পুশ করে, ঠিক আছে। অথবা যদি কারোর মাইনাস চার্জ থাকে ওপরে, তখন এরা মাইনাস চার্জ দিয়ে রেজোন্যান্স করে পুশ করে। এই পুশ করবার সময় নেগেটিভ চার্জ কোথায় কোথায় তৈরি হচ্ছে দেখো। তার আগে একটু বলে রাখি, 3টে ওরিয়েন্টেশন হয়ে থাকে। যদি কোনো গ্রুপ তোমার কাছে এই জায়গাটা থেকে থাকে, গ্রুপের রেসপেক্ট
আই রিপিট, গ্রুপের রেসপেক্টে প্রথম পজিশনটাকে অর্থ, তারপরেরটাকে মেটা এবং শেষেরটাকে প্যারা পজিশন বলে থাকি গ্রুপের রেসপেক্টে। যদি আজকে মনে করো আমার গ্রুপটা এই জায়গাটা রয়েছে, এইটা হতো অর্থ, এইটা হতো মেটা, এটা হতো প্যারা। গ্রুপের রেসপেক্টে প্রথম পজিশন অর্থ, তারপরেরটা মেটা এবং শেষেরটা হয় প্যারা। এখন দেখো, যদি কোনো দিন কারো লোন পেয়ার থাকে বা যদি কোনো মাইনাস চার্জ থাকে, তখন তার রেজোন্যান্স হওয়ার সময় বা হবার পর তুমি খেয়াল করে দেখো মাইনাস চার্জগুলো কোথায় কোথায় তৈরি হচ্ছে। দেখো, এর অর্থ পজিশনে তৈরি হয়েছিল, এটা দেখো প্যারা পজিশনে তৈরি হয়েছে, আর দেখো অর্থ পজিশনে তৈরি হয়েছে। তাই বলা হয় যারা পুশ করে, মানে লোন পেয়ার বা নেগেটিভ চার্জ থাকলে তাদের মাইনাস চার্জ যেহেতু অর্থ এবং প্যারা পজিশনে তৈরি হয়, তাই তাদেরকে বলা হয় অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ। অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ মানে কি বোঝায়? অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ মানে কি? মানে এইটা বোঝায় তুমি এতক্ষণ যে রিয়াকশন করছিলে, মনে করো তুমি ফেনল নিলে তুমি তার সঙ্গে ব্রোমিনের রিয়াকশন করছো, তো ব্রোমিন রিয়াকশন করলে কি ঢোকে? ব্রোমিন ঢুকবে। তখন কি হয়, সে তার যে অর্থ এবং প্যারা সেই পজিশনগুলোতে ব্রোমিন ঢুকবে। কথাটা বুঝতে পারছো? তুমি একটু আগে যখন বেঞ্জিনের রিয়াকশন করছিল তখন একটাই ব্রোমিন ঢুকছিল, তার কোনো পজিশন ছিল না, যেখানে খুশি ঢুকছিল। তুমি একটু আগে যখন করলে মনে করে দেখো, এই যে রিয়াকশনগুলো যখন করলে। কিন্তু যদি এমন কোনো গ্রুপ অলরেডি থেকে থাকে বেঞ্জিনের সঙ্গে, শুধু বেঞ্জিন একা নেই, বেঞ্জিনের সঙ্গে অ্যাটাচ রয়েছে, সেই গ্রুপটার উপর ডিপেন্ড করবে কোন পজিশনে রিয়াকশনটা হবে। তাই সেই গ্রুপ যদি পুশ করে, পুশ কারা করতে পারে বলেছি? যাদের লোন পেয়ার থাকে বা মাইনাস চার্জ থাকে, তারা পুশ করে অর্থ এবং প্যারা পজিশনে নেগেটিভ চার্জ আনে। তাই তাদেরকে বলা হয় অর্থ প্যারা ডিরেকশন গ্রুপ বা অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ। অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ হলে কি হয় না, যদি রিয়াকশনটা হয় সেই অর্থ এবং প্যারা পজিশনে সেই গ্রুপটা চলে আসে। যেমন ফেনল একটা অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ, তাই ফেনলের রিয়াকশনে অর্থ এবং প্যারা পজিশনে প্রোডাক্টটা তৈরি হয়ে থাকে যাদের লোন পেয়ার থাকে অথবা যারা মাইনাস চার্জ থাকে। কারা কাদের থাকে? এই যেমন NH2 লোন পেয়ার থাকে, নাইট্রোজেন থাকলেই লোন পেয়ার থাকছে, অক্সিজেন থাকলে লোন পেয়ার থাকে। CH3 গ্রুপ লোন পেয়ার নেই কিন্তু পুশ করতে পারে। কেন পুশ করতে পারে? কারণ এটা ইলেকট্রো পজিটিভ, প্লাস আই এফেক্ট যেটাকে বলে, জানো নিশ্চয়ই, ইলেকট্রো পজিটিভ বলে এরা পুশ করতে পারে। C2H5ও তাই, এদের লোন পেয়ার নেই কিন্তু এরা ইলেকট্রো পজিটিভ বলে পুশ করতে পারে। এরা লোন পেয়ারদের রেজোন্যান্স করে পুশ করে, তাদেরকে আমরা কি এফেক্ট বলতাম? প্লাস আর এফেক্ট বলতাম। আর এরা ইলেকট্রো পজিটিভ বলে পুশ করে, তাই এদেরকে প্লাস আই এফেক্ট বলি। সো প্লাস আই হোক বা প্লাস আর হোক, দুজনেই তো ইলেকট্রন পুশ করে বেসিক্যালি। আর যারা ইলেকট্রন বেসিক্যালি পুশ করে তাদের অর্থ এবং প্যারা পজিশনে নেগেটিভ চার্জ তৈরি হয়। তাই কোনো রিয়াকশানে এই অর্থ এবং প্যারা পজিশনে গ্রুপটা ঢুকতে পারে। যেমন ব্রোমিনের রিয়াকশান হয়েছে, অর্থ এবং প্যারা পজিশনে ব্রোমিন এসছে। ঠিক তেমনি যারা ইলেকট্রন টেনে নেয়, ইলেকট্রন কিভাবে টেনে নিতে পারে? যাদের কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, মনে করো ফ্লুরিন রয়েছে, ইলেকট্রন টেনে নিচ্ছে। বা মনে করো এমন কোনো গ্রুপ রয়েছে যাদের এখানে ডবল বন্ডও রয়েছে, ফলে কি হচ্ছে, তারা ইলেকট্রন টেনে নিচ্ছে। তাদের টেনে নিলে তাদের তখন অর্থ এবং প্যারা পজিশনে ঠিক উল্টো পজিটিভ চার্জ চলে আসে। দেখো পজিটিভ চার্জ আসছে। তাই অর্থ এবং প্যারা পজিশনে এদের রিয়াকশান হয় না, কারণ পজিটিভ চলে আসে বলে। কারণ রিয়াকশান যখন হয় কোনো একটা পজিটিভ তো ঢোকে, তো সেই জায়গায় যদি পজিটিভ থাকে সেখানে পজিটিভ তো রিপালশন হবে, সেখানে তো ঢুকতে পারবে না। তাই যারা ইলেকট্রন টেনে নেয় সেটা মাইনাস আই এফেক্ট দিয়ে হতে পারে। মাইনাস আই এফেক্ট কারা দেখায়? কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। অথবা মাইনাস আর এফেক্ট হতে পারে। মাইনাস আর এফেক্ট কারা দেখায় না? যাদের এইখানে ডবল বন্ড ও আছে এরম জাতীয় গ্রুপ। সেই গ্রুপগুলো কারা হতে পারে? সেই গ্রুপগুলো CHO হতে পারে, সেই গ্রুপগুলো
COOH হতে পারে, দেখো সব ডবল বন্ড ও আছে, ডবল বন্ড ও আছে। তারা ইলেকট্রন টেনে নেয়, তাদের তখন অর্থ এবং প্যারা পজিশনে রিয়াকশান হয় না, তাদের তখন রিয়াকশানটা হয় মেটা পজিশনে। কেন অর্থ প্যারা পজিশনে হয় না? কারণ অর্থ এবং প্যারা পজিশনে তখন প্লাস চার্জ তৈরি হয়, আর আমি যে রিয়াকশান করছি সেখানে তো প্লাসের রিয়াকশান হচ্ছে, প্লাস প্লাসে তো রিপালশন করে, তাই জন্য অর্থ এবং প্যারা পজিশনে গ্রুপটা ঢুকতে পারে না। রিয়াকশানটা কোথায় হবে? না মেটা পজিশনে হবে। তাই এদেরকে বলা হয় মেটা ওরিয়েন্টিং গ্রুপ, মেটা ওরিয়েন্টিং গ্রুপ। তাই এদের সঙ্গে যদি কারো রিয়াকশান হয়, মনে করো একটা CHOর সঙ্গে রিয়াকশান করছো, তখন যদি ব্রোমিন দাও, তখন কী হবে বলো তো? তার মেটা পজিশনে ব্রোমিনটা চলে আসবে। আর তুমি প্রশ্ন করতেই পারো, মেটা তো এইখানেও রয়েছে, দু জায়গায় মেটা রয়েছে, তুমি মেটা পজিশন বলতে এটাও তো মেটা পজিশন, জানো তো? এটা অর্থ, এটা মেটা, এটা প্যারা, তাই তো? তাহলে মেটা তো দুখানা পজিশন, তাহলে তুমি দু জায়গায় কেন ঢোকাওনি? এখানে তো তুমি সব জায়গায় ঢুকিয়ে দিয়েছো ব্রোমিন। হ্যাঁ, তার কারণ হলো মেটা ওরিয়েন্টিং গ্রুপগুলো কম পাওয়ারফুল হয়, এবং কম পাওয়ারফুল হওয়ার জন্য তারা কি দু জায়গাতে ঢোকাতে পারে না, দু জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় গ্রুপটা ঢোকে, তাই আমি একটা জায়গায় ঢুকিয়েছি। ক্লিয়ার? তাহলে অর্থ প্যারা ওরিয়েন্টিং কাদের বলবো? যারা ইলেকট্রন পুশ করে। পুশ কিভাবে করা যায়? যাদের লোন পেয়ার থাকবে, মাইনাস চার্জ থাকবে, অথবা ইলেকট্রো পজিটিভ মানে কার্বন এবং হাইড্রোজেন থাকবে যাদের, তাদের কোথায় কোথায় ঢোকে? না যেখানে গ্রুপটা রয়েছে তার অর্থ এবং প্যারা পজিশনে গ্রুপটা ঢুকবে। আর যারা ইলেকট্রন টেনে নেয়, কিভাবে টেনে নেয়? না টানবার জন্য দুভাবে হতে পারে, একটা হলো মাইনাস আই এফেক্ট হতে পারে, মাইনাস আই এফেক্ট হতে পারে মানে যদি কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট থাকে, অথবা মাইনাস আর এফেক্ট হতে পারে যদি এখানে ডবল বন্ড ও থাকে, তারা ইলেকট্রন টেনে নেয়। তাদের ক্ষেত্রে কোথায় ঢোকে গ্রুপটা? না তাদের ক্ষেত্রে মেটা পজিশনে ঢুকবে গ্রুপটা। দুটো মেটাই ঢুকবে না, দুটো না, দুটোর মধ্যে যে কোনো একটাই ঢুকবে। তার কারণ হলো মেটা ওরিয়েন্টিং গ্রুপগুলো কম পাওয়ারফুল হয়ে থাকে বলে। আরেকটি কথা বলা দরকার, বেনজিনের যে ডেরিভেটিভ মানে বেনজিনের থেকে আরেকটু বড় যে সমস্ত হাইড্রোকার্বনগুলো রয়েছে, যেমন মনে করো ন্যাপথলিন বা অ্যান্থ্রাসাইন, এই সমস্ত, এটা অ্যান্থ্রাসাইন অ্যারোমেটিক হাইড্রোকার্বন। কেন গোল দেওয়া হচ্ছে বুঝেছো তো? ভিডিওটা প্রথমেই বলেছিলাম ডবল বন্ডগুলো রেজোন্যান্স করছে বলে। এরা ক্যান্সার প্রডিউসিং মানে এরা ক্যান্সার হতে পারে, তাই হাইড্রোকার্বন কোনোভাবেই কিন্তু, অ্যারোমেটিক হাইড্রোকার্বন কোনোভাবেই কিন্তু আমাদের হেলথের জন্য খুব একটা ভালো নয়। এবার আমরা বেনজিন ডায়াজোনিয়াম সল্ট সম্পর্কে কনভার্সান শিখব। এর মধ্যে কিছু রিয়াকশান তুমি এখন শিখেছো, কিছু রিয়াকশান পরবর্তী হায়ার ক্লাসে শিখবে, কিন্তু মোটামুটি যদি এই ফ্লো চার্টটাকে মনে রাখতে পারো তাহলে যে কোনো কনভার্সান তুমি খুব সহজেই করে ফেলতে পারবে। কিভাবে এটা শিখবো? প্রথমত বলি, দেখো বেনজিন যাকে নাইট্রেশন করলে এটা বিলো 60-তে করা হয়, হ্যাঁ বিলো 60 ডিগ্রি সেলসিয়াস করলে নাইট্রোবেনজিন পাই। এই নাইট্রোবেনজিনকে এইটা দিতে পারো, বা খুব সহজে তুমি SnHCl দিলে তুমি অ্যানিলিন করতে পারবে। তারপর অ্যানিলিন থেকে Na2HCl দিলে ডায়াজোনিয়াম সল্ট হয়। দেখো অ্যারোটা এই দিক থেকে এই দিকে আছে মানে বোঝায় এই কম্পাউন্ড থেকে এই কম্পাউন্ড তৈরি করতে এই রিয়েজেন্টটা লাগে, তা বলে কিন্তু উল্টোটা নয়। যেমন দেখো এখান থেকে অ্যারো আমি এখানে একটা দিয়েছি যে অ্যানিলিন থেকে যদি নাইট্রোবেনজিন করতে হয় CF3CO3H লাগে। এই ডায়াজোনিয়াম সল্ট হলো এইটা, ওকে। এই ডায়াজোনিয়াম সল্টটাকে তুমি মনে করবে আমাদের ধর্মতলার মতন। মনে করো তুমি শিবরামপুরে রয়েছো, শিবরামপুরে দাঁড়িয়ে তুমি মুর্শিদাবাদ যেতে চাইছো, তার বাস পেতে চাইছো, কোনোদিন পাবে? জীবনেও পাবে না। তার মানে তোমাকে শিবরামপুর থেকে চৌরাস্তা আসতে হবে, চৌরাস্তা থেকে তারাতলা আসতে হবে, তারাতলা থেকে তোমাকে ধর্মতলায় আসতে হবে। ধর্মতলায় আসলে সব রুটের বাস পাওয়া যায়, ওয়েস্ট বেঙ্গলে প্রতিটা ডিস্ট্রিক্টের বাস। লাইকওয়াইজ এই যে ডায়াজোনিয়াম সল্ট দেখছো, এইখান থেকে নানান দিকে নানান প্রোডাক্ট তৈরি করা যায়।
আবার এর মধ্যে কিছু প্রোডাক্ট থেকে ডিরেক্ট বেনজিনে যাওয়া যায়, যেমন ফিনল থেকে জিঙ্ক ডাস্ট দিলে বেনজিন হয়, তুমি বেনজিন প্রিপারেশনের সময় দেখেছো নিশ্চয়ই। বা যদি কোনো হ্যালো বেনজিন থেকে থাকে তাকে MgH2O দিলে বেনজিন হয়, বা ডায়াজোনিয়াম সল্টকে H3PO2 দিলেও বেনজিন হতে পারে। তাহলে যদি কোনোদিন কনভার্সন করতে দেয়, যেমন তুমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্টে যেতে হলে তোমাকে যেমন ধর্মতলায় আসতে হবে এবং ধর্মতলা থেকে বাস ধরে যেতে হবে, ঠিক তেমনি যে কোনো কনভার্সন করতে হলে তোমাকে এই ডায়াজোনিয়াম সল্টে আসতে হবে, কারণ ডায়াজোনিয়াম সল্ট থেকে নানান প্রোডাক্টগুলো ফরমেশন করা পসিবল। এই কনসেপ্টটাকে, এই জিনিসটাকে যদি বারবার লিখে লিখে প্র্যাকটিস করে নাও, তুমি কনভার্সন করতে পারবে। আমি আসছি একটা দুটো কনভার্সানে। মনে করো তোমাকে এক্সামে বলেছে বেনজিন থেকে তুমি ব্রোমো বেনজিন তৈরি করো, তোমাকে এইটা বলেছে করতে। প্রথমে স্ট্রাকচারটা লিখে নেবো। দেখো আমরা এখানে সবগুলোর নাম, নিচে নাম লিখে দেওয়া আছে, ঠিক আছে। সো এইটা হলো বেনজিন তোমার কাছে, এবং এইটা হলো তোমার কাছে ব্রোমো বেনজিন। ওকে, তার মানে দেখো তুমি কোথায় আছো, তুমি আছো এইখানে। যেতে হবে কোথায়, যেতে হবে তোমাকে এইখানে। তারপরে কিভাবে যাব, দেখো এটা বলেছি আগে ধর্মতলায় আসতে হবে, মানে এইটা তৈরি করতে হবে, এটা এইখানে তৈরি হয়েছে দেখো। তারপরে কি হবে, এইখান থেকে এইখানে আসবো, এখান থেকে এইখানে আসবো, এখান থেকে এইখানে আসবো, এইটা মানে হলো এইটা। তারপর CuCl দেবো, সরি CuCl আর HCl লাগবে এখানে, হ্যাঁ এখানে এখানে HCl লাগবে, এখানে HBr লাগবে, হ্যাঁ ব্রোমো বেনজিন করতে হলে এটা। ওকে, তার মানে কি কি করবো বললাম বলো। বেনজিন থেকে কোথায় আসবো, আগে নাইট্রো বেনজিনে আসবো। তাহলে বেনজিনকে প্রথমে নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড দেবো, দিলে নাইট্রো বেনজিনে আসবো, ঠিক। এবার দেখো নাইট্রো বেনজিন থেকে অ্যানিলিনে যাবো, কি দেবো, SnHCl দেবো, বা এগুলো দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর এখান থেকে কি দেবো, SnHCl দেবো, দিয়ে অ্যানিলিনে আসবো। তুমি এরমভাবেও লিখতে পারো, এরমভাবে লিখতে, মোট কথা অ্যারো চিহ্নটা দিতে হবে, বা তুমি সোজাভাবেও করে যেতে পারো নিচে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, অ্যানিলিনে আসলে এই অ্যানিলিনে আসবার পর Na2HCl 0 থেকে 5 ডিগ্রি দেবো। তার মানে এখানে Na2HCl 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস দিলে কিসে আসলে, ডায়াজোনিয়াম সল্টে এলে, রাইট। মানে এইটা মানে হলো এইটা, ঠিক আছে। N2+Cl- ফর্মে থাকে, N2+Cl- ফর্মে এলে আমায় যেতে হবে কোথায়, এইখানে আসতে হবে। তার মানে কি দেবো, CuCl HCl দেবো। তার মানে এর পরের স্টেপে এইখান থেকে এইখানে যাব, সরি ব্রোমিনে আসতে বলেছে, তার মানে CuBr HBr দেবো। তার মানে CuBr HBr দিলে আমার কাছে ব্রোমো বেনজিনে চলে আসবে, খুব ইজি। তোমাকে মনে করো তোমাকে বললো এরকম নাইট্রো বেনজিন থেকে বললো ফিনল করো, কনভার্সন করতে দিতেই পারে। তার মানে প্রথমে তোমাকে নাইট্রো বেনজিনটাকে লিখে নিতে হবে। দেখো নাইট্রো বেনজিন মানে কি, বেনজিনের ওপর NO2 গ্রুপ, আর ফেনল মানে কি, OH গ্রুপ। তার মানে তুমি দেখে নেওয়ার চেষ্টা করো যে কোথা থেকে কোথায় আসতে হবে। দেখো দিস ওয়ান ইজ নাইট্রো বেনজিন, এবং আসতে হবে কোথায়, আমাকে আসতে হবে এই ফেনলে, রাইট। তার মানে নাইট্রো বেনজিন থেকে কোথায় আসবো, আগে অ্যানিলিনে আসবো, অ্যানিলিন থেকে কোথায় আসবো, ডায়াজোনিয়াম সল্ট, মানে এটা মানে ধর্মতলায় চলে এলে এখান থেকে কি করতে হবে, ওয়ার্ম ইন অ্যাকোয়াস অ্যাসিড, তাই তো। তার মানে আমরা নাইট্রো বেনজিনকে প্রথমে SnHCl দেবো, যেভাবে শিখিয়েছি এইখানে, কিন্তু 4টা থেকে নাইট্রো বেনজিন থেকে প্রথমে এইখানে এলাম অ্যানিলিন, SnHCl দেবো, অ্যানিলিন এলাম। তারপর কি হবে, Na2HCl 0 থেকে 5 ডিগ্রি দিলে কিসে আসবো, ডাইজোনিয়াম সল্টে এলাম। দিস ওয়ান ইজ ডাইজোনিয়াম সল্ট, রাইট। এটা মানে এটাই।
এবার আমি কোথায় আসবো? ফেনলে আসবো। ওয়ামিন অ্যাকোয়াস অ্যাসিড অথবা H2O দিয়ে হিট করলেও হয়, ঠিক আছে, বলে রাখছি, H2O দিয়ে হিট করলেও হয়, অথবা তুমি ওয়ামিন অ্যাকোয়াস অ্যাসিড দিতে পারো। তাহলে দেখলে তো কনভার্সনটা হয়ে গেল। তো এইভাবে আমরা কনভার্সন করবো। কিন্তু তোমাকে যদি কোনোদিন এরকম দেয় যে ফিনল থেকে অ্যানিলিন করো, ওকে, সো ফেনল, দেখো দিস ওয়ান ইজ ফেনল, তাহলে ফেনলটা নিলাম। অ্যানিলিন, দেখো এইটা হলো অ্যানিলিন, এই যে অ্যানিলিন, তার মানে অ্যানিলিনটা লিখলাম, তাহলে ফেনলও লিখলাম, অ্যানিলিনও লিখলাম, ঠিক আছে। এবার আমাকে যেতে হবে, দেখো তোমাকে রাস্তা করে দেওয়া আছে, দেখো ফেনল, ফেনল থেকে জিঙ্ক ডাস্ট দিলে কি আসবে? বেনজিন আসবে, বেনজিন থেকে নাইট্রোবেনজিন আসবে, নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিনে আসবে। তাহলে ফেনলকে প্রথমে কি দেবো বলো? জিঙ্ক ডাস্ট, জিঙ্ক ডাস্ট দিলে কিসে আসবে? বেনজিনে। জিঙ্ক ডাস্ট দিলে বেনজিনে। তারপরে কি আছে বলো? নাইট্রিক অ্যাসিড আর সালফুরিক অ্যাসিড দিলে নাইট্রোবেনজিন। তার মানে নাইট্রিক অ্যাসিড এবং সালফুরিক অ্যাসিড দেবো, দিলে নাইট্রোবেনজিনে আসবো, রাইট। তারপরে তুমি নাইট্রোবেনজিন রিচ করে গেছো, এবার অ্যানিলিনে আসতে হবে। অ্যানিলিন মানে SnHCl, মানে এখান থেকে কি দেবো? SnHCl, ওকে। তো এমন ধরনের কনভার্সন কিন্তু এক্সামে দেয়, তাই এই জিনিসটাকে একটু ভালো করে লিখে নিতে হবে খাতায়, ওকে। এবং নামগুলো আমাদের মনে রাখতে হবে যাতে কনভার্ট করে দিতে পারি। কিন্তু মনে রাখতে হবে কনভার্সন করবার জন্য এই জায়গাটা কিন্তু আসতেই হবে। এটা হলো ধর্মতলার মতন জায়গা, যেখান থেকে যেমন সব রুটের বাস পাওয়া যায়, ঠিক আছে, ঠিক তেমনই তোমার এইখান থেকে বিভিন্ন জনকে কনভার্ট তুমি খুব সহজে করে দিতে পারো, ওকে। তো আশা করব আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বনের যে পুরো অংশটা, প্রথম থেকে শেষ পর্যন্ত যে পুরো অংশটা বলেছি, ভিডিওটা বুঝতে পেরেছ। অ্যারোমেটিক হাইড্রোকার্বন মনে রাখবে প্রচণ্ডভাবে কার্সিনোজেনিক হয়ে থাকে। প্রথমত অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি, বেনজিন কি, বেনজিনের কেন রেজোনেটিং স্ট্রাকচার হয়ে থাকে, বেনজিনের রিয়াকশান কি, কারা অর্থোপ্যারা ওরিয়েন্টিং গ্রুপ, কারা মেটা ওরিয়েন্টিং গ্রুপ পড়েছি, আর কি শিখেছি, লাস্টে একটা কনভার্সন চার্ট শিখেছি ডায়োজেনিয়াম সল্ট থেকে। তো যদি কিছু অসুবিধা থাকে অবশ্যই বলবে। চেষ্টা করেছি ভিডিওটাকে যতটা সহজভাবে করা সম্ভব করার। আশা করো ভিডিওটা তোমাদের উপকারে আসবে। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। নমস্কার।